নবনী মা, আয় খেতে আয়, তোর বাপ বইসা রইছে, আইজ তোর লগে আবারও ভাত খাওয়ানোর লাইগা। মেয়ে আসছে দেখা খুশিতে তোর বাপে আর দুনিয়ায় নাই। নবনী হাসল। মা না বললেও নবনী জানে বাবা কেন খেতে বসেছে। কারণ নবনীকে খেতে বললে নবনী নিশ্চয়ই বলবে সে এখন খাবে না, কিন্তু যদি বলে বাবা বসে আছে একসাথে খাবার জন্য, তাহলে নবনী আর নিষেধ করতে পারবে না। অথচ বাবা খাবে 2 লোকমা, এর বেশি আর খাবে না। মাকে বুঝতে না দিয়ে উঠে দাঁড়ালো নবনী, হেসে বলল, আমারও ভীষণ খিদে লেগেছে মা, চলো। রাবেয়া মেয়ের হাত ধরে নিয়ে গেলেন খাবার ঘরে। আর রান্নাঘরের এক পাশে খাবার রাখার একটা কাঠের আলমারি আছে। সবাই মাটিতে পাটি বিছিয়ে বসে এখানে রাতে খায়, আর দিনের বেলায় সবাই ঘরের সামনের বারান্দায় বসে খায়। ওখানে এক পাশে একটা পাটি বিছিয়ে রাখা থাকে সব সময়, অন্য পাশে একটা চৌকিও আছে। নবনী যেই 2 বার বাবার বাড়ি এসেছিল তামিম সহ, তখন সে আর তামিম এক রুমে ঘুমাতো। সাব্বির তার নিচের রুমে, ফাল্গুনি চৈতালি বাবা মায়ের রুমে, আর বাবা মা বারান্দার এক চৌকিতে ঘুমাতো। খেতে বসে নবনী দেখল বুটের ডাল রান্না, পেঁয়াজ দিয়ে ডিম ভাজা আর আলু ভাজি। নবনীর পাতে পুরো ডিম দেওয়া। নবনী আস্তে করে ডিমটা তুলে রাখলো। নবনী জানে তার ভাই বোনেরা সবাই আজকে ডাল আর আলু ভাজি দিয়েই ভাত খেয়েছে, অথচ সে একা একটা ডিম খেয়ে নিবে এখন, এটা তার গলা দিয়ে নামবে না। রাবেয়া আবারও ডিম তুলে দিতে গেলে নবনী বলল, মা এখন ডিম দিও না, আমি তোমার হাতের আলু ভাজি দিয়েই 2 প্লেট ভাত খেতে পারবো। ডিম মাছ মাংস তো কতই খেয়েছি, এখন আর এসব ভালো লাগে না। রাবেয়া আর কিছু বলল না। মেয়ে আসলে কেন খাচ্ছে না তা মা হয়ে তিনি না বুঝলে কে বুঝবেন। মেয়ের অলক্ষ্যে চোখের জল মুছলেন তিনি। হাসিম আলী ভাত খেলেন 2-3 লোকমা। খাবার পর হাসিম আলী মেয়েকে বলল, এত দূর থেকে এলি, একটু ঘুমানোর চেষ্টা কর মা, নাহলে শরীর খারাপ লাগবে তোর। নবনী রুমের দিকে যেতে নিলে হাসিম আলী বললেন, ওখানে ঘুমাতে পারবি না তুই, এত গাদাগাদি করে ঘুমাতে হবে না, আমাদের খাটে ঘুমা তুই, আমরা বারান্দায় ঘুমাবো। নবনী হেসে বলল, এক বিছানায় ভাই বোন 4 জন মিলে ঘুমানোর অভিজ্ঞতা আমার আছে বাবা, আমার কোনো কষ্ট হবে না। বোনদের কাছে ঘুমোতে আমার আরো বেশি ভালো লাগবে। নবনী বোনদের এক পাশে শুয়ে পড়ল তাদের জড়িয়ে ধরে। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। নবনী ভেবেছিল আজকে তার ঘুম হবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে শোয়া মাত্রই ঘুম চলে এলো চোখে। ভোররাতের দিকে ঝুম বৃষ্টি নামলো, হালকা ঠান্ডা লাগতে লাগলো। রাবিয়া বক্স থেকে একটা নকশি কাঁথা এনে মেয়েদের গায়ের উপর দিয়ে গেলেন। বহুদিন পর নবনী বেশ আরাম করে ঘুমোলো। হামিদুর রহমান ফজরের নামাজের পর মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় ফিরলেন। অনেকক্ষণ ধরে কলিং বেল বাজানোর পর শামীম এসে দরজা খুলে দিল। বাসার সবাই ঘুমে। শামীম উঠেছে নামাজ পড়তে। বাবার সাথে তার অদৃশ্য একটা দূরত্ব রয়েছে। তামিমের আগে বিয়ে করে নেওয়ায় বাবা তাকে তেমন একটা পছন্দ করেন না। তার উপর দিশার উশৃঙ্খলা দেখে হামিদুর রহমানের আরও বেশি বিতৃষ্ণা চলে এসেছে। আজ বহুদিন পর শামীম বাবার দিকে ভালো করে তাকালো। বাবার 2 চোখে হতাশার ছাপ। এক রাতেই যেন বয়স বেড়ে গেছে 10 বছর। শামীমের ভীষণ কান্না এলো। ইচ্ছে করলো বাবাকে জড়িয়ে ধরে বলতে, আমাকে ক্ষমা করে দিন বাবা, কত বছর ধরে আপনি আমার নাম ধরে ডাকেন না, আমার মাথায় স্নেহের হাত রাখেন না, খুব বড় হয়ে গেছি তাই না? আমাকে আবার ছোট করে দেন বাবা, আমি আবার ছোট হতে চাই, ততটা ছোট যতটা থাকতে আপনি সব সময় হাত ধরে রাখতেন। আপনার মনে কষ্ট দিয়ে আমি ভালো নেই বাবা। সাহসের অভাবে পারল না। হামিদুর রহমান সোফায় বসে পড়লেন। শামীম নামাজ পড়ে বাবার জন্য চা বানালো। তারপর নিজের হাতে বাবার সামনে রেখে বলল, চা নিন বাবা। হামিদুর রহমানের চোখ লেগে আসছিল। হঠাৎ করেই চা নিন বাবা কথাটা শুনতেই চমকে উঠে বলে ফেললেন, নবনী। তারপর দেখলেন নবনী নয়, সামনে শামীম দাঁড়িয়ে আছে। মুখ অন্যদিকে ফিরিয়ে বললেন, নিয়ে যাও চা, আমি খাবো না। শামীম বাবার পাশে বসলো। তারপর বলল, ভাবি কোথায় বাবা? হামিদুর রহমান রাগী গলায় বললেন, যেখানে থাকলে তোমাদের সবার শান্তি সেখানে চলে গেছে বাবার বাড়ি। শীঘ্রই তোমার ভাইকে ডিপোজ লেটার পাঠিয়ে দিবে, তারপর সবাই মিলে উৎসব করো তোমরা।
শামীম বাবার মন খারাপ বুঝতে পেরে আর কথা না বাড়িয়ে চলে গেল। হামিদুর রহমান চোখ বন্ধ করে বসে রইলেন। বুকের ভেতর খুব ব্যথা করছে তার। সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিলেন আজকে ট্রাভেল এজেন্সিতে গিয়ে টিকিট কেটে আসবেন। আজকে রাতের মধ্যে দেশ থেকে চলে যাবেন। মরে গেলে বিদেশের মাটিতে মরবেন, আর ফিরবেন না দেশে। এই যাওয়াই তার শেষ যাওয়া হবে। তাহেরা বেগম লুবনার রুমে ঘুমালেন। অনেকদিন পরে নিশ্চিন্তে ঘুমালেন আজ। ঘুম থেকে ওঠার পর তার মনে হলো আজকে দেখে তার চোখের সামনে আর ছোট লোকের মেয়েকে দেখতে হবে না। ফুরফুরে মেজাজে তিনি রুমের সাথে লাগোয়া বাথরুমে ঢুকলেন। হাত মুখ ধুয়ে বের হয়ে এলেন। সোফায় হামিদুর রহমান সাহেব বসে আছেন। তাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। এতক্ষণে তাহিরা বেগমের মনে হলো সারা রাত হামিদুর রহমান বাসায় ছিল না। তাহিরা বেগম নবনী চলে যাওয়ার আনন্দে হামিদুর রহমানের কথাই ভুলে গেলেন। হামিদুর রহমান তাহিরাকে দেখে বলল, আমার ফাস্টফুড দাও। তাহিরা শঙ্কিত হয়ে জিজ্ঞেস করল, কেন? হামিদুর রহমান রেগে গেলেন। রাগী স্বরে বললেন, দিতে বলছি দাও। বাড়তি কথা আমার সাথে বলবে না। আমি কৈফিয়ত দিতে বাধ্য নই। তাহিরা আর কথা না বাড়িয়ে রুমে গেল। হামিদুর রহমানও তার পেছন পেছন গেল। পাসপোর্ট বের করে দিল। হামিদুর রহমান তার লাগেজ গোছাতে লাগলেন। তাহিরা কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, আপনি কি আজকে চলে যাবেন কানাডায়? হামিদুর রহমান বলল। হ্যাঁ। তাহিরা আবারও জিজ্ঞেস করল। হামিদুর রহমান থমথমে গলায় বলল, এই জাহান্নামের এক মুহূর্ত আমি থাকতে রাজি না। তাহিরা বেগম বাহিরে গিয়ে তামিম, দিশা, লুবনাকে ডাকলো। ডেকে বলল, তোর বাবা তো আজকে চলে যাচ্ছে। স্বামী ওয়াশরুমে ছিল। সে কিছুই শুনতে পেল না। দিশা হেসে বলল, তাহলে তো খুবই ভালো হবে মা। বাবা থাকলে ভাবিকে আবার ফিরিয়ে নিয়ে আসার একটা রিস্ক থেকে যাবে। বাবা চলে গেলে মনে করেন ভাবি এই বাড়িতে না, কিন্তু বাবা একবার বলেই চলে আসবে। তাহিরা বেগম ভেবে দেখলেন আসলেই তো ঠিক বলেছে দিশা। লোবনা বলল, মা, ভাবি কি একেবারেই চলে গেছে? তাহিরা বেগম ফিসফিস করে বলল, তা নয় তো কি, আমি কি ওই ফকিরের মেয়েকে দ্বিতীয়বার ঘরে তুলবো? তামিমের বিয়ে হবে নিতুর সাথে। মাস গেলে 25,000 টাকা বউ আমার হাতে তুলে দিবে। আমার তো ভাবলেও কেমন আনন্দ লাগে। দিশা মুচকি হেসে মনে মনে বলল, তামিম ভাইয়ের বিয়ে যে কার সাথে হবে আপনি এখনো বুঝতেও পারেননি। আপনার সাথে মধুর ব্যবহার করছি কি এমনি এমনি? লোবনা চিৎকার করে বলল, হুররে! তাহলে বাবা ভাবির জন্য সেদিন যা যা এনেছে ওগুলো সব আমার। লোবনা তামিমের রুমের দিকে দৌড়ে গেল। লোবনার পেছন পেছন দিশাও গেল। চুড়ি, কসমেটিক্স সব কিছু দুজন সমান ভাগ করে নিলেও ঝামেলা বাঁধল কাঞ্চি ভরম শাড়িটি নিয়ে। ওই শাড়িটি দুজনের পছন্দ, কেউ কাউকে দিবে না। তাহিরা বেগম পড়ে গেলেন বিপাকে। কাকে কি বলবেন তিনি? এ তো নবনী নয় যে তিনি যা বলবেন তাই শুনবে সে। দিশা কিছুতেই শুনবে না। আর দিশাকে কিছু বলতেও তিনি ভয় পান কিছুটা। এদিকে মেয়েকেও বলতে পারছেন না কিছু। শামীম একবার বাহিরে এসে নিজের স্ত্রী আর বোনের মধ্যে ঝগড়া দেখে রুমে চলে গেল। ভোররাতেই সে চট্টগ্রাম চলে যেত, কিন্তু সারা রাত বাবা আসেনি দেখে আর যেতে পারেনি। হামিদুর রহমান নিচের রুমের থেকে শুনতে পেলেন বসার ঘরে ধুম ঝগড়া হচ্ছে। একবার উকি দিয়ে দেখলেন তিশা আর লোবনা মিলে ঝগড়া করছে শাড়ি নিয়ে। হামিদুর রহমানের হঠাৎ করেই মনে হলো তিনি আসলে কি এই পরিবারের কেউ? তিনি চলে যাচ্ছেন শুনেও কারো কোনো প্রতিক্রিয়া নেই। কেউ একবার তাকে বললও না কেন চলে যাচ্ছে। কেউ এসে তার সাথে কথাও বলল না। তাহলে কেন মিছে মায়া সন্তানের জন্য তার? তিনি তো চাইলে পারতেন তামিমকে কঠোর শাস্তি দিতে। নবনী তার এত প্রিয় ছিল, তবুও তো তিনি তার সন্তানের প্রতি কঠোর হতে পারেননি। স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেননি। অথচ এরা কেউ তার চলে যাবার কথা শুনেও কোনো শোক প্রকাশ করল না। একবার পাশে এসে দাঁড়ালো না। তারা ব্যস্ত তাদের নিয়ে। এই ছেলে মেয়ে স্ত্রীর জন্যেই কিনা তিনি এই 57 বছর বয়সেও শুধু দেশে তারা সুখে থাকবে বলে কনকনে শীতের মধ্যেও কাজ করেছেন, যাতে ছেলেমেয়েরা দেশে শান্তিতে মাছে ভাতে খেয়ে দিন কাটাতে পারে। ছেলেরা ভালো করে লেখাপড়া করতে পারে। তাদের আরাম আয়েশের জন্য গাড়ি কিনে দিয়েছেন। বিনিময়ে স্ত্রী সন্তানের কাছ থেকে তিনি কি পাচ্ছেন আজ? হামিদুর রহমানের বুক ভারী হয়ে এলো। কোনো মতে টলতে টলতে রুম থেকে বের হলেন।
আগে তাকে টিকিট কাটতে হবে। আজকের টিকিট না পেলে কাল পরশু যে দিনেই টিকিট পান সেদিন যাবেন। আপাতত একটা হোটেলে উঠতে হবে তাহলে তাকে। তারপর ড্রয়িং রুমে গিয়ে দেখল দিশা শাড়ির এক মাথা টেনে ধরে আছে, অন্য মাথা লোবনার হাতে। দুজনেই এক নজর তাকালো তার দিকে, তারপর শাড়ি নিয়ে টানাটানি করতে লাগলো। তাহিরা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তামিম এক সোফায় বসে বসে নখ কাটছে। সেও এক নজর তাকিয়ে চোখ নামিয়ে নিল। তার দিকে তাকানোর সময় কারণেই। সবাই দেখেও চুপ করে রইল। কেউ তাকে আটকাতে চাইল না, অথচ এদের নিয়ে তার কত স্বপ্ন ছিল। তিনি তো ঠিক করেও রেখেছিলেন যাওয়ার এক সপ্তাহ আগে ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরে আসবেন কোথা থেকে। বিদেশে গেলে দিশার ছেলে মেয়েদের জন্য গহনা কিনবেন, মেয়ের বিয়ের জন্য গহনা কিনবেন, 2 ছেলের জন্য লেটেস্ট মডেলের ফোন কিনবেন। এত সব ভেবে রেখেছেন যাদের জন্য, তারা তো একবারও তার কথা ভাবলো না। কেউ এসে তার সাথে একটা কথাও বলল না। মিথ্যে এই জগৎ সংসার, মিথ্যে সব মায়া। বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে বাসা থেকে বের হলেন। লিফটের দরজা বন্ধ হতেই হামিদুর রহমান অনুভব করলেন তার দম বন্ধ হয়ে আসছে। ঘামে পুরো শরীর ভিজে গেল, দৃষ্টি ঝাপসা হয়ে এলো। লিফট 4 তলা থেকে নিচে নামতে নামতে হামিদুর রহমান সাহেব অজ্ঞান হয়ে গেল। নিচতলায় এসে লিফটের দরজা খুলতেই লোকজন দেখল হামিদুর রহমান অজ্ঞান হয়ে পড়ে আছেন। মুহূর্তেই নিচে হুড়োহুড়ি শুরু হয়ে গেল। দারোয়ান তামিমদের বাসায় ফোন দিল। শামীম ফোন ধরতেই শুনতে পেল তার বাবা লিফটে অজ্ঞান হয়ে পড়ে আছেন। পাগলের মতো মাকে বলে শামীম ছুটে বের হয়ে এলো সিঁড়ি দিয়ে। তাহিরা বেগম ভারী শরীর নিয়ে ছুটতে পারলেন না। তামিম চোরের মতো পা টিপে টিপে এলো অনেক পরে। ততক্ষণে শামীম তার বাবাকে গাড়িতে তুলে হাসপাতালের দিকে রওনা দিয়েছে। দিশা লুবনা কেউই এলো না, দুজনেই শাড়ি নিয়ে বসে আছে। শামীম বাবাকে নিয়ে হাসপাতালে যাওয়ার আধা ঘন্টা পর তাহিরা বেগম সিএনজি করে হাসপাতালে পৌঁছলেন। তামিম অফিসে চলে গেছে। 1 ঘন্টা পর ডাক্তার এসে জানালো হামিদুর রহমান আর বেঁচে নেই, হার্ট অ্যাটাক করে মারা গেছেন তিনি। তাহিরা বেগম কি করবেন বুঝতে পারলেন না। কান্না করবেন নাকি ছুটে যাবেন স্বামীকে দেখতে, কিছুই তার মাথায় ঢুকলো না। হতভম্ব হয়ে শামীম ফ্লোরে বসে পড়ল। তার যে বাবাকে অনেক কথা বলার বাকি ছিল। আর কি সেই সুযোগ পাবে বাবাকে এসব বলার? বাবা কি আর একবার চোখ খুলে তাকাবে না? একটি বার কি তার মাথায় হাত রাখবে না? কতদিন বাবা তার নাম ধরে ডাকে না, একবার কি ডাকবে না? হাই, এই পৃথিবীতে আর কোথায় পাবে সে মাথার উপরে বাবা নামক বটগাছের দেখা? সকালে ঘুম থেকে উঠে ফাল্গুনী আর চৈতালি নবনীকে তাদের পাশে ঘুমিয়ে থাকতে দেখে হেরে গলায় চিৎকার করে উঠল। সাব্বির নিজের রুমে নামাজ পড়ে সবে মাত্র বিছানা ভাঁজ করে রাখছে, এমন সময় বোনদের এমন চিৎকার শুনে আতঙ্কিত হয়ে ছুটল তাদের রুমে। 2 বোনের চিৎকারে নবনী ধর্মরিয়ে বিছানায় উঠে বসল। রাবিয়া বেগম উঠান ঝাড়ু দিচ্ছে। মেয়েদের চিৎকার শুনে ঝাড়ু ফেলে ছুটে আসলেন সাব্বির বড় আপাকে দেখে ফাল্গুনী আর চৈতালির চাইতে জোরে চিৎকার দিল। সাব্বিরের সাথে তাল মিলিয়ে ফাল্গুনী আর চৈতালিও চিৎকার দিল আবার। নবনী 2 হাত দিয়ে কান চেপে ধরে বসে আছে। রাবিয়া বেগম হাঁপাতে হাঁপাতে ঘরে এলেন। এসে দেখেন ভাই বোন 3 জন মিলে নবনীকে চাপটে ধরে আছে। বিছানার এক পাশ থেকে শলার মুঠো নিয়ে রাবিয়া 3 জনকে মারতে মারতে বলল, স্যার, আমার মেয়েটাকে একটু আগেও ঘুমিয়েছে, তোদের 3 জনের চাপে ও মরে যাবে। রাবিয়ার কথাকে কেউ পাত্তা দিল না, নিজেদের মতো হই হুল্লোড় করতে লাগলো। রাবিয়া বেগমের চোখের কোণে জল জমতে লাগলো। কতদিন পরে নিজের 4 ছেলে মেয়েকে একই সাথে দেখতে পাচ্ছেন তিনি। বুকটা আজকে ভীষণ শান্ত লাগছে। নবনীর জন্য এতদিন মন উচ্চাটন থাকতো তার। নিজের চোখের সামনে সব ছেলে মেয়েদের একসাথে দেখার মতো সুখ মায়েদের কাছে আর কি হতে পারে। হাসি মারি নামাজ পড়ে বাসায় আসার সময় আজকে হোটেল থেকে পরোটা, 2টা ডিম ভাজি, সবজি এনেছেন। পকেটে যদিও তেমন একটা টাকা ছিল না, তবু আজকে তার বড় মেয়ে বাড়ি এসেছে। এই আনন্দে তিনি পকেটে কি আছে না আছে তা নিয়ে মাথা ঘামালেন না। প্রতিদিন তো আর ভালো খাওয়াতে পারেন না ছেলে মেয়েদের, আজ না হয় সবাই মিলে একসাথে আনন্দ করে খাবে। বাড়ি এসে দেখে ছেলে মেয়েরা সবাই বারান্দায় পাটিতে বসে আছে, হাসাহাসি করছে সবাই মিলে। হাসতে হাসতে একে অন্যের গায়ের উপর ঢলে পড়ছে। অনেকদিন পর হাসি মালির বুকটা খুশিতে ভরে উঠল, নয়ন চুরিয়ে গেল তার। নিজের অজান্তেই চোখে জল চলে এলো।
গলা পরিষ্কার করে হাসেম আলী নবনীকে ডেকে বলল, তোরা সব কই আয়, সবাই মিলে নাস্তা করব। রাবেয়া রান্নাঘর থেকে প্লেট বাটি নিয়ে এলো। গত রাতে নবনীর জন্য ভেজে রাখা ডিমটাও নিয়ে এলো। গোল হয়ে সবাই মিলে খেতে বসলো। হাসেম আলীর একটু পরপর চোখ ভিজে উঠছে আনন্দে। খেতে পারছেন না তিনি কিছুতেই। এত আনন্দ কেন লাগছে তার কে জানে। খেতে খেতে নবনীর মনে হলো তাহিরা বেগম মনে করে ইনসুলিন নিয়েছেন তো আজকে। নামাজ পড়ে আসার পর হামিদুর রহমান আজকে চা খেয়েছেন কি? তামিমের শার্ট প্যান্ট সব কি আয়রন করে রাখা আছে? কে জানে। নবনী সিদ্ধান্ত নিল খাবার পর হামিদুর রহমানের এনে দেওয়া ব্যাগটা খুলে দেখবে সবাই মিলে। তারপর সে বাবা মাকে নিজ থেকেই সবকিছু খুলে বলবে। মুহূর্তেই অঝোর ধারায় বৃষ্টি নামলো, সাথে ঠান্ডা বাতাস। নবনী বলল, মা, বৃষ্টির পানি নাও, আজ বৃষ্টির পানি খাবো। রাবিয়া প্লাস্টিকের চকটা টিনের চালের নিচে ধরতেই মুহূর্তেই চক ভর্তি হয়ে গেল। নবনী এক গ্লাস পানি খেলো। সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল নবনীর। বিয়ের পর বৃষ্টি উপভোগ করার সময় হয়নি তার আর। অথচ বৃষ্টি দেখলেই আগে ভিজতে ছুটে যেত ভাই বোন সবাই মিলে। কে বলে বিয়ের পর মেয়েদের জীবনে পরিবর্তন আসে না? খাবার পর নবনী সাব্বিরকে বলল, যা তো, রুমে গেলে দেখবি একটা বড় ব্যাগ আছে, নিয়ে আয়। সাব্বির তড়িৎ গতিতে ছুটে গিয়ে ব্যাগ নিয়ে এলো। ফাল্গুনি দেখে জিজ্ঞেস করলো, কি রে আপা এটাতে? নবনী বলল, আমি নিজেও জানি না, এখন খুললে দেখবো। নবনী ব্যাগের চেন খুলতেই দেখলো কতগুলো শপিং ব্যাগ। সাথে সাথে নবনী বুঝে গেল এখানে বাড়ির সবার জন্য কেনাকাটা করে দিয়েছেন হামিদুর রহমান। নবনীর ধারণা ভুল হলো না। প্রথমে বের হলো একই ব্যাগে সাদা ও খয়েরি রঙের দুটি পাঞ্জাবি, পাজামা, এক জোড়া লুঙ্গি। ব্যাগের উপরে লেখা প্রিয় বেআইন সাহেবের জন্য। পরের ব্যাগের উপরে লেখা শ্রদ্ধেয় বেআইন সাহেবার জন্য। ভেতর থেকে বের হলো আরামদায়ক কটনের 2 জোড়া শাড়ি। হাত দিয়ে ধরতেই কেমন আরাম আরাম লাগছে নবনীর। রাবিয়া বেগম কিছুটা বিব্রত হয়ে বলল, আমার জন্য এসব নেয়ার কি দরকার ছিল? নবনী বলল, আমি কি জানতাম নাকি এই ব্যাগের ভেতরে কি আছে? আমাকে কাউন্টারে বসে রেখে আব্বা গিয়ে এসব কিনে এনেছে। পরের ব্যাগের ভেতর একটা আকাশি রঙের পাঞ্জাবি, 2টো শার্ট, একটা লেমন কালার, অন্যটি ল্যাভেন্ডার কালার, সাথে নীল 2টো জিন্সের প্যান্ট, একটা হাতের ঘড়ি, একটা ওয়ালেট, 2টো বডি স্প্রে, একটা স্মার্টফোন। ব্যাগের উপরে লেখা আদরের সাব্বির। সাব্বির আবেগে আপ্লুত হয়ে বলল, আমার জন্য এত কিছু আপা, আমার কেমন স্বপ্নের মতো লাগছে। কালার দেখেছিস আপা? এত স্নিগ্ধ কালার। ফোনটা দেখ, অনেক দামি মনে হচ্ছে। নবনী এরপরে একটা বড় ব্যাগ বের করলো। ব্যাগের উপরে সুন্দর করে লেখা, 2টো ছোট্ট পরীর জন্য, যাদের দিকে তাকালে মনে হয় এই বুঝি উড়াল দিয়ে পরীর রাজ্যে চলে যাবে। ফাল্গুনি চৈতালি দুজনেই লজ্জা পেল এরকম লেখা দেখে। হামিদ আঙ্কেল তাদের ভীষণ আদর করে, সব সময় তাদের পরি বলে ডাকেন। ব্যাগের ভেতর 2টা শাড়ি, 4টি 3 পিস, 2টো স্টাইলিশ সাইড ব্যাগ, 12টি হিজাব। হিজাবের ভেতর হিজাবে লাগানোর জন্য নানান রকম নানান সাইজের পাথরের সেফটি পিন কাটা। 2 বোনের মুখ উজ্জ্বল হয়ে গেল এসব দেখে। তাদেরকে কেউ কখনো এত কিছু উপহার দেয়নি। এই প্রথম এত উপহার দেখে দুজনেই বাকরুদ্ধ হয়ে আছে। এরপর নবনী তার ব্যাগ বের করলো। ব্যাগের ভিতর নবনীর জন্য অনেকগুলো জামা আছে। গুনে দেখলো নবনী 12টা 3 পিস। নবনীর ভীষণ কান্না এলো। নবনী এক কাপড়ে বাসা থেকে বের হয়েছে। হামিদুর রহমান বুঝতে পেরেছেন বাবার বাড়িতে এলে নবনীকে জামা কাপড়ের সমস্যায় পড়তে হবে। নবনীর জন্য একটা সাইড ব্যাগ আছে। নবনী কি ভেবে যেন ব্যাগটা খুললো। খুলতেই দেখতে পেল 2 বান্ডিল 1000 টাকার নোট ব্যাগের ভেতর, আর সবগুলো গহনা। নবনী বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। হাসেম আলী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। কান্না থামিয়ে নবনী বলল, বাবা, আমি ওই বাড়ি থেকে একেবারে চলে এসেছি। বিশ্বাস করো বাবা, তার জন্য আমার খারাপ লাগছে না। আমার খুব খারাপ লাগছে বাবার জন্য। ওই বাড়িতে যে আমার আরেকজন বাবা আছেন, যিনি আমাকে তোমার মতো করে বুঝতো, আমার সব বিপদে ঢাল হয়ে থাকতো। হাসেম আলী বললেন, কেঁদে কি হবে মা, কাঁদিস না। নবনী একটু চিরিয়ে বলল, বাবা, আমি জানি আমি না বললে তোমরা কখনোই জানতে চাইবে না কি হয়েছে।
তাই আমি নিজেই বলছি সব। তোমাদের যদি মনে হয় আমার সিদ্ধান্ত ভুল, তবে যা ভালো মনে করো তা বলো তোমরা। আমার শাশুড়ি মা কেমন তা তো তোমরা জানোই সবাই। ওসব আমি সহ্য করে গেছি এতদিন। কিন্তু বাবা, তামিম একটা মেয়ের সাথে সম্পর্ক করেছে। আমার শাশুড়ি বদ্ধপরিকর ওই মেয়ের সাথে তামিমের বিয়ে দেবে। আমার বাবার বাড়ি গরিব বলে বাবা ওরা কেউই আমাকে দাম দেয় না। ওদের কাছে রাস্তার কুকুরদের দাম আছে, কিন্তু আমার দাম নেই। কত দিন গেছে বাবার সবার নাস্তার পর আমি খেতে গিয়ে দেখতাম খাবার মতো কিছুই নেই, অথচ আমার শাশুড়ি ননদ খাবার নষ্ট করে রাখতো। ওদের এটো খেতেও আমার আপত্তি ছিল না, কিন্তু ওরা প্লেটে পানি ঢেলে রাখতো। শুক্রবারে সবাই ঘুরতে যেত, শুধু আমি ছাড়া। অথচ আমার যে কি ভীষণ ইচ্ছে করতো ঘুরতে যেতে। কেউ একটাবার জিজ্ঞেসও করতো না আমাকে। জানো বাবা, 3 বছর আমি ঢাকায় ছিলাম। এর মধ্যে মনে হয় 4 বার আমি বাসা থেকে বের হতে পেরেছি। 2 বার গেছি ইন্টারভিউ দিতে, আর 2 বার বাসার নিচে ফার্মেসিতে নিজের ঔষধ আনার জন্য। এসব নিয়েও আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু এত কিছুর মধ্যে তামিম মাঝে মাঝে আমার গায়ে হাত তোলে। পান থেকে চুন খসলে আমার শাশুড়িও আমার গায়ে হাত তোলে। গালাগালি কথা বাদ দিলাম, কিন্তু আমার শাশুড়ি গত রাতে সাফ জানিয়ে দিয়েছেন আমি ওই বাসায় থাকলে তিনি ওই বাসায় থাকবেন না। আমার কিছু করার ছিল না বাবা। স্বামীকে নিয়ে মানুষের শ্বশুর বাড়িতে অবস্থান শক্ত হয়। স্বামী থাকে স্ত্রীর জন্য সবচেয়ে বড় খুঁটি। আমার সেই খুঁটিতেই ঘুণ পোকা ধরেছে বাবা। আমার মাথার উপর স্বামীর ছায়া নেই। আমার শ্বশুর 12 থেকে 13 দিন পরে কানাডা চলে যাবেন। তোমরাই বলো বাবা, উনি চলে গেলে আমাকে ওখানে ওরা কি করতো? বাবা তো সারা বছর দেশে থাকে না। আমিও সব সময় অভিযোগ করতে পারি না। রাবেয়া বেগম মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। ভাই বোন সবার চোখে পানি। ভাই বোনেরা আগে থেকেই আজ করেছে এসব। তাদের আপা যে ওই বাড়িতে ভালো নেই তা তারা বুঝতো, কিন্তু এত বছর আপার নিষেধ থাকার কারণে কিছু বলেনি বাবা মাকে। তবে 3 ভাই বোন একসাথে হলে বোনের কষ্টের কথা ভেবে আড়ালে চোখ মুছত। হাসি মালে নিজেকে সংযত করে বলল, তুই কোনো চিন্তাই করবি না মা, তোর যেটা ভালো মনে হইব সেটাই করবি। মনে রাখিস, যেই সম্পর্ক থাকলে নিজের আত্মসম্মানে ঘা লাগে সেই সম্পর্কে থাকনের কোনো প্রয়োজন নাই। কে কি ভাবলো তাতে কিছু যায় আসে না। নিজের মন এবং বিবেক যা কয় তাই শুনবি। তুই যে সিদ্ধান্ত নেস না কেন আমার কোনো আপত্তি নাই। আমার মাইয়ারা আমি যদি এত বছর নুন ভাত খাইয়া রাখতে পারি তো বাকি জীবনও পারুম। তারপরও আমার মাইয়ার অসম্মান কইরা যারা কথা কইব তাদের কাছে দিমু না। এসব লইয়া কোনো চিন্তা করবি না। নবনী কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি তামিমকে ডিভোর্স দিতে চাই বাবা। হাসিম আলী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, দরকার হলে দিবি, আমরা সব সময় তোর পাশে থাকবো মা। নবনী বাবাকে জড়িয়ে ধরে বলল, কেন এমন হলো বাবা? আমার ভাগ্য কেন এত খারাপ হলো বলো তো? আমি কি কখনো ভেবেছি 3 কবুল বলে যাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি তার কাছ থেকে এত বড় আঘাত পাবো? আমি কি কখনো চেয়েছি স্বামীর সংসার ছেড়ে চলে আসতে, গায়ে ডিভোর্সের তকমা লাগিয়ে ঘুরতে? তো আমার কখনোই ইচ্ছে ছিল না। 2 চোখ ভরে কত স্বপ্ন নিয়ে বিয়ের পিড়িতে বসছি। কেন এভাবে আমার কপাল পড়লো? হাসিম আলী মেয়েকে বললেন, কপালের দোষ দিস না রে মা। মহান আল্লাহ কপালে যা লিখেছেন তাই তো হইবই। নিশ্চয়ই আল্লাহ তোর জন্য এর চাইতে ভালো কিছু রাখছে, তার লাইগাই এসব হইছে। এরকম কইরা ভাঙ্গা পড়িস না। আল্লাহর উপর ভরসা রাখ। যে কপাল আল্লাহরে সেজদা দেওয়ানের লাইগা বানাইছে সেই কপাল সারা জীবন খারাপ হইতে পারে না। হামিদুর রহমানের দাফন কাজ সমাধা হতে হতে বিকেল হয়ে গেল। তামিম এখনো বিশ্বাস করতে পারছে না তার বাবা নেই এই দুনিয়ায়। সকালেও তো বাবাকে দেখল, ভয়ে লজ্জায় তখন বাবার দিকে তাকাতে পারেনি সে। আহা, যদি ভয় না পেয়ে একটাবার বাবাকে মন ভরে দেখে নিত, তাহলে তো আজ আর মনে বাবাকে দেখার এত আফসোস থাকতো না। শামীম বাবাকে দাফন করে এসে ড্রয়িং রুমে ফ্লোরে বসে পড়ল। নিজেকে কেমন তার পাগলের মতো লাগছে। কি করবে সে এখন? শামীম চেয়েছিল নবনীকে ফোন করে জানাতে, কিন্তু তাহিরা বেগম রেগে গেলেন শুনে। কিছুতেই তিনি চান না নবনী এই বাড়িতে আসার আর কোনো সুযোগ পাক। কড়াকড়িভাবে সবাইকে নিষেধ করলেন কেউ যেন নবনীকে এসব না জানায়। শামীমের অবাক লাগলো আজকেও মায়ের এরকম ব্যবহার দেখে। বাবা মারা গেছে অথচ মা তার ভেতরে নবনীর জন্য এখনো রাগ পুষে রেখেছে। মানুষ এমন হয় কেন? শামীম ভেবে পায় না কার কাছে গেলে সান্ত্বনা পাবে। আহা,
বাবা হারিয়ে গেলে পৃথিবীতে কে সান্ত্বনা দিতে পারে? এসব ভাবতে শামীমের দুচোখ বেয়ে জল পড়তে লাগলো। তাহিরা বেগম, লোবনা, দিশা সবাই লোবনার রুমে চুপ করে বসে আছে। দিশার কিছুটা বিরক্ত লাগছে এভাবে মন খারাপের অভিনয় করতে। শ্বশুর মারা যাওয়ায় কিছুটা ব্যথিত হয়েছে সে, কিন্তু তাই বলে এতটাও শোকে মুহ্যমান হয়নি। বাসা ভর্তি আত্মীয় স্বজন, তাদের জন্য এখন মন খারাপের অ্যাক্টিং করতে হচ্ছে। কিছুক্ষণ পর তাহিরা বেগমের মনে হলো হামিদুর রহমানের মানিব্যাগের কথা। শামীমকে ডাক দিলেন তিনি। শামীম আসতেই জিজ্ঞেস করলেন, তোর বাবার মানিব্যাগ কার কাছে? ওটা তো দেখতে পেলাম না। শামীমের এত শোকের ভেতরেও হাসি পেল মায়ের এখনো এত লোভ দেখে। আজকেও তার টাকা পয়সার চিন্তা মাথা থেকে যাচ্ছে না। শামীম বলল, আমার কাছে আছে, আমি ড্রয়ারে তালা মেরে রেখেছি। তাহিরা বেগম গলার স্বর নিচু করে বলল, আমার কাছে দিয়ে যা। বাসা ভর্তি মানুষ, কে কখন তালা ভেঙে চুরি করে নিয়ে যায়। তোর বাবার মানিব্যাগ কখনো খালি থাকে না। আজকেও নিশ্চয়ই অনেক টাকা রেখেছে, মানিব্যাগ নিয়ে আয় যা। শামীম মানিব্যাগ এনে দিতেই তাহিরা বেগম লোবনার ঘরের দরজা লাগিয়ে দিলেন। তারপর মানিব্যাগ খুলে দেখতে বসলেন কত টাকা আছে। যত উৎসাহ নিয়ে তিনি মানিব্যাগ খুললেন ততটাই হতাশ হলেন। মানিব্যাগে তার ব্যাংকের কার্ড আছে আর প্রায় 4,500 টাকা আছে, অথচ সব সময় এই মানিব্যাগ ভর্তি থাকে টাকায়। কার্ডের পিনকোড তিনি জানেন না। তাহলে টাকা তোলার উপায় কি? পর মুহূর্তেই আবার তার মনে পড়ল আজকে তার স্বামী মারা গেছেন, অথচ এসব ভাবছেন কেন তিনি? এসব দুদিন পরে ভাবলেও চলবে। বাহিরে থেকে দরজা নক করলো কেউ। তাহিরা বেগম মানিব্যাগের টাকার কার্ড ব্লাউজের ভেতর ঢুকিয়ে রেখে দরজা খুললেন। দেখলেন তার খালাতো ননদেরা এসেছে। হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন তিনি তাদের জড়িয়ে ধরে। পরদিন সকালে নবনী হামিদুর রহমানকে কল দিল, কিন্তু ফোন বন্ধ পেল। কয়েকবার চেষ্টা করেও নবনী দেখল হামিদুর রহমানের ফোনে কল যাচ্ছে না। নবনীর ভীষণ মন খারাপ হলো। যতই সে নিজেকে হাসি খুশি প্রমাণ করার চেষ্টা করুক, বুকের ভেতর কোথাও একটা দুর্বলতা রয়েই গেছে। হাসিমালি পাঞ্জাবিতে আতর লাগিয়ে বের হলেন ঘর থেকে। গত রাতেও বৃষ্টি হয়েছে, কাদায় সব ভরে আছে। বারান্দায় বসে মেয়েকে ডাক দিয়ে বললেন, কই রে মা, আয় তাড়াতাড়ি, অনেক দূরের পথ তো, বৃষ্টি আসতে পারে। নবনীর 2 পা কিছুতেই নাড়াতে পারছে না, কেমন পাথরের মতো লাগছে। আজকে নবনী ডিভোর্সের নোটিশ দিতে যাবে তামিমকে। এই জন্য হামিদুর রহমানকে কল দিয়েছিল, কিন্তু কথা বলতে পারল না নবনী। রাবিয়া মেয়ের কাঁধে হাত রেখে বলল, তার লাইকা কান্দ গো মা, চোখের পানির মেলা দাম মা। যার তার লাইকা এই পানি ফালাইতে নাই, কান্দা কি হইব বল? ওরা যেই অমানুষ, ওরা কি তোর কান্দনের মায়া করছে? এই চোখের পানির দাম কি ওরা দিতে জানে? মাইয়া মানুষ তো ফেলনা না রে মা। নবনী চোখ মুছে বলল, একবার বাবার সাথে যদি কথা বলতে পারতাম মা, বুকের ভেতর যে ঝড় বয়ে যাচ্ছে আমার। রাবিয়া মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলল, মাইয়া মানুষের জীবন রে মা, যেইখানে একদিন থাকে নিজের বলে একবার জানে, সেইখানে মায়া ছাড়তে পারে না। সংসার এমন একটা জায়গা, যে জায়গায় শত জ্বালা যন্ত্রণা থাকার পরেও মাইয়া মানুষ তার মায়া ছাড়তে পারে না। হাসিম আলী মেয়ের কান্না দেখে বলল, আমরা না হয় আরো 2 দিন পরে যাই, তুই নিজের মনে শক্ত কর। নবনী চুপ করে রইল। বারবার ট্রাই করতে লাগলো হামিদুর রহমানকে ফোনে পাবার জন্য। 1 সপ্তাহ পর বৃহস্পতিবার বিকেলে ডাক পিয়ন এলো নবনীদের বাড়িতে। নবনী সাইন করে খামটা নিল। খাম খুলতেই ভেতর থেকে ডিভোর্সের নোটিশ বের হয়ে এলো। বিনা মেঘে বজ্রপাত হলো যেন নবনীর মাথায়। বারান্দার চৌকিতে বসে পড়ল নবনী। রাবিয়া নারিকেল পাতা থেকে শলা বের করছেন বসে বসে। উঠান ঝাড় দেওয়ার ঝাড়ুটা ছোট হয়ে গেছে, নতুন ঝাড়ু বানাতে হবে। বাজারে এই একটা ঝাড়ুর যেই দাম, তার চেয়ে নিজেরটা নিজেই করে নেয় রাবিয়া। মেয়েকে এভাবে তবদা মেরে বসে থাকতে দেখে উঠে এলো। মেয়ের পাশে বসে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? কি নিয়ে আইছে পিয়ন? নবনী শুকনো হাসি হেসে বলল, আমার আর কষ্ট করতে হবে না মা, তামিম নিজেই ডিভোর্স নোটিশ পাঠাই দিছে। রাবিয়া বেগম কিছুটা অবাক হলেন, তারপর মেয়েকে জড়িয়ে ধরে বললেন, আর তুই কি না এই ইতরের জন্য মন উচাটন করস? আমি তো মা, আমি কি বুঝি না? ঝুম বৃষ্টির মধ্যে আমার মাইয়া দূর আকাশের দিকে তাকাইয়া কারে ভাবে, রাইতে ঘুমের ভান ধইরা শুইয়া কার লাইগা গোপনে চোখ মোছে।
সবই বুঝি মা। মায়া বড় খারাপ জিনিস। মন হতচ্ছাড়া হইলে গিয়া আর ঘাট তেরা। যেইখানে আঘাত বেশি পায় তার লাগেই বেশি কান্দে। এবার তুই ভাইবা দেখ মা, তুই তো ওগো অত্যাচারে সংসার সারণের কথা ভাবছস। হেরা কি করছে? হেরা ভাবছে যদি কোনোদিন তুই আবারও এই বাসায় গিয়া উড়স, তাই তাড়াতাড়ি কইরা নোটিশ দিয়া দিছে। কোনো রকমের ঝুঁকি নিতে চায় না তোরে নিয়া। আর মন খারাপ করণের দরকার আসেনি, তুই নিজেই ভাইবা দেখ। নবনী ভেবে দেখল মা ভুল কিছুই বলেনি। তাহিরা বেগম হয়তো ভেবেছে নবনী চোখের মাথায় বাসা ছেড়ে চলে গেছে। নবনী ফিরে আসার আগেই ওর আসার পথ বন্ধ করে দেওয়া দরকার। এজন্য তিনি আর দেরি করেননি। রাতে হাশেম আলী বাড়ি ফেরার পর নবনী বাবাকে জানালো বিকেলে পিয়ন আসার কথা। হাশেম আলী মুচকি হেসে বলল,